জনগণের জায়গা হলো দর্শকের জায়গা, বুঝছেন? যে সিনেমা হলে সিনেমা দেখেন না, ভিলেন এসে নায়ককে ঘুষি মারলো, তখন আপনার মনে হয় যে আহা আমি ঘুষি মারতে পারতাম। আপনি জীবনে মারতে পারবেন না, আপনি দেখবেন খালি আহা উহু করবেন অথবা হাততালি দিবেন, আর কিচ্ছু করতে পারবেন না। এই যে সেই জনগণের জায়গা, সেই জায়গায় এই হলো রিয়েলিটি। কে কেন কি হচ্ছে কোনো জবাবদিহিতা কারো আছে? আমরা তো একটা জবাবদিহিমূলক শাসন চাই, জবাবদিহিমূলক প্রশাসন চাই, কোনো আছে? কোনো কিচ্ছু নাই। কিন্তু আমি বহুদিন বলেছি একটা কথা, আবারও বলি, স্যার যে যখন উপস্থিত আছে ওর সামনেই বলি জিনিসটা। শেখ হাসিনা গণভবনে নাই, তাদের এখানে আপনারা ভাগাই দিচ্ছেন, এটা বাস্তবতা। কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে। শেখ হাসিনা যারা সেক্রেটারি ছিল, দেশটা আসলে কারা চালায় বলুন তো? পলিটিশিয়ানরা না, প্রশাসন দেশ চালায়। প্রশাসনের সব শেখ হাসিনার প্রশাসনের কোন একজন লোককে একবার বাদ দেওয়া হয় নাই, আস্তে আস্তে দু একজনকে, তাও বেশি না, দু একজনকে বাদ দেওয়া হয়েছে। তখন 64টা জেলায় শেখ হাসিনা যারা ডিসি ছিল, এদের কয়জন আছে? নাই বলেন, সবাই আছে। ওই ডিসি নাই, অন্য পদে আছে। 15 বছরে প্রশাসনের কত পার্সেন্ট লোক শেখ হাসিনার ছিল বলেন তো আপনি? কত পার্সেন্ট লোক ছিল? 85% লোক শেখ হাসিনা ছিল। 85% লোক। 85% লোককে আপনি ফালাই দিবেন? পারবেন না, পারবেন, এটা বাস্তবতা। করণীয় কি ছিল? করণীয় ছিল যে উপরের দিক থেকে আপনি একদিনে আপনি 10টা সচিবকে বাদ দিতেন, একদিনে। আপনি আস্তে আস্তে বাদ দিচ্ছেন, কোনো অ্যাকশন হচ্ছে না। আস্তে আস্তে বাদ দিলে অ্যাকশন হবে না, একবারে বাদ দিতে হয়। তাতে হতো কি, বাকি সবার মধ্যে একটা মেসেজ চলে যেত যে আমার বড় কর্তাই নাই, আমি কে, কাজে আমাকে এদের কথা মানতে হবে। এখন এরা কিন্তু বসে বসে একটা করে ইস্যু করে। আমি বলি এগুলো ওদের বিরাট ষড়যন্ত্র ভাই। আমি আপনাকে বুঝাই বলি জিনিসটা, আমাকে 2 মিনিট সময় দেন খালি। আপনি 30 সেকেন্ডসের মতো সময় পাবো, মানে চেয়ে নিচ্ছি, আমি একটু চেয়ে নিচ্ছি। জি, এটা একটা বড় ষড়যন্ত্র। এই আমলাগুলি এদের সামনে ফাইল নিয়ে যায়, বলে এটা করেন, এটা করেন, এটা করেন। এই যে এখন ওদের সঙ্গে আমরা স্টুডেন্টদের একটা ঝামেলা হচ্ছে, স্টুডেন্টদের মত, আমি তো মনে করি এটা ক্রিয়েটেড বাই দিস ব্যুরোক্রেটস। এরা ক্রিয়েট করছে, ওরা বুঝেও নাই। এই যে আমাদের বুড়া উপদেষ্টারা বুঝেও নাই কি হইতেছে, ক্রিয়েটকে ছেড়ে দিয়েছে। এখন তোমরা মারামারি করো, আমরা বসে কি দেখি, তামসা দেখি। আন্দোলনটাকে আসলে ওনই করে না, ওন করে না। এমনকি এখানে আমি ডক্টর ইউনূসকেও রাখি, ইনক্লুডিং ডক্টর ইউনূস। উনিও এই আন্দোলনের সঙ্গে মেন্টালি ফিজিক্যালি ইনভলভ ছিলেন না। উনাকে তারা যে জোর করে নিয়ে আসছে, ওরা দেখছে যে ভাই আমার একজন লোক লাগবে, যে লোকটা নাকি সবার কাছে গ্রহণযোগ্য, এবং যে লোকটা ওই সরকার দ্বারা নির্যাতিত, তারা একটা লোক গ্রহণযোগ্য লোক হিসেবে ডক্টর ইউনূসকে নিয়ে আসছে। খুবই উত্তম, আমি ইউনূসের নির্বাচনে কোনো আপত্তি করছি না। কিন্তু ইউনূস সাহেব যাদেরকে নির্বাচন করলেন, এদের কোনো ইনভলভমেন্ট নাই। এটাই রিয়েলিটি। ধরা যাক হাইপোথেটিক্যালি, যদি এই সরকার ব্যর্থ হয়, ধরা যাক এই সরকার পারলো না, ব্যর্থ হয়ে গেল, আমি আশা করি না, আমি স্বপ্নে কল্পনাও করি না ব্যর্থ হবে, তবে ধরা যাক হাইপোথেটিক্যালি ধরলাম ব্যর্থ হয়ে গেল, এই যে যাদের কথা বললাম এদের কোনো কিচ্ছু হবে না। বিপদে পড়বে কে? এই 3 ছাত্র প্রতিনিধি যারা আছে সরকারের মধ্যে, ডক্টর আসিফ নজরুল বিপদে পড়বেন, আরো কয়েকজন এরকম, এই হাতে গুলো 5-6 জন লোক বিপদে পড়বে, আর কেউ বিপদে পড়বে না। তারা অবসরপ্রাপ্ত ছিল, আবার অবসর জীবনে চলে যাবে, কোনো সমস্যা, তাদের কোনো সমস্যা হবে না ভাই। এই যে ডক্টর বিদেশ চলে যাবে, কোনো সমস্যা নাই। এইটাই হলো রিয়েলিটি। আমাদের উচিত ছিল, ডক্টর ইউনূসের সমস্যাটাকে আমি বলি, উনি আসলে এই দেশের আমাদের গর্ব, উনি এই দেশের জন্য অনেক সম্মান বিদেশ থেকে নিয়ে আসছেন, এগুলো সব বাস্তবতা। আর পাশাপাশি এটাও বাস্তবতা, উনি এই দেশকে অত ভালোভাবে গত 15-20 বছরে চিনেন নাই। এই দেশের মানুষ সম্বন্ধে ওনার ধারণা খুব কম, উনি বিদেশের মানুষ সম্পর্কে ধারণা বেশি ওনার। বছরের বেশিরভাগ সময় উনি দেশের বাইরেই থাকতেন। কাজে উনি যাদেরকে চেনেন, উনি মনে করেন যে এইটাই বোধহয় জগৎ। উনি যে লোকটাকে ভালো হিসেবে জানেন, উনি মনে করেন এছাড়া বোধহয় বাংলাদেশ আর কোনো ভালো লোক নাই। এই জন্য উনি ওই লোকগুলিকে নিয়ে আসছেন। ওই যে অনেকে ফান করে বলতো যে হলো এনজিও গ্রাম সরকার, কেন বলতো? উনি নিজে এনজিও করেন, উনার বাড়ি চট্টগ্রাম, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এই মিলে হলো এনজিও গ্রাম। উনি এর বাইরে আর কাউকে ভালো লোক হিসেবে চিহ্নিত না। উনার তো সেই চেনার, এটা স্বাভাবিক না, এটা কিন্তু অন্যায় কিছু না, এটাই স্বাভাবিক। জি, একটু জিজ্ঞেস করি, সেটাই হয়েছে। তাহলে কি এখানে ছাত্রদের সিলেকশনে কি কোনো ত্রুটি থেকে গেল? ছাত্ররা সব সিলেকশন করছে এটা আমি মনে করি না ভাই। ছাত্ররা মূল লোকটাকে সিলেক্ট করছে,
আর হয়তো তাদের কিছু সাজেশন আমি আসলে ওই পয়েন্টটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। জানি এটা ওরা বলতে পারবে, আমি জানি না স্যার। সাজিদ, আপনি কি মনে করেন যে কোথাও কি কোনো ত্রুটি রয়ে গেছে, বা যেমনটি জনাব মাসুদ কামাল বলছিলেন যে ৫-৬ জন ছাড়া কেউই আসলে এর সাথে কোনোভাবে যুক্ত ছিল না, মানসিকভাবে না, শারীরিকভাবে না, আপনার কাছে কি মনে হয় সিলেকশনে কি কোনো ত্রুটি রয়ে গেল? দেখুন, আমি ওনার সাথে হচ্ছে বেশ কিছু জায়গায় একমত। আসলে যে জায়গাটি হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে এমন একজন মানুষকে চাচ্ছিলাম, যেখানে যে জায়গাটি নিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যে যিনি আসলে পুরো বিশ্বব্যাপী তার ওই গ্রহণযোগ্যতাটি রয়েছে, এবং আমরা মনে করি যে ওই মুহূর্তে আমাদের ওই সিচুয়েশনে আসলে তার সাথে আমরা আরেকটি পাশাপাশি ফেস রাখতে পারছিলাম না, যেটি তার অপশন হতে পারতো। সেই জায়গায় অবশ্যই আমাদের সকলের ওই বিষয়ে অন্তত একমত ছিল যে তিনি আমাদের প্রধান উপদেষ্টার জায়গাটিতে থাকতে পারেন, এবং এই অংশটুকুর সাথেও আমি অনেকটাই একমত যে আমার জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে এখন আমরা অনেকটা মনে করি যে আসলে যেই মানুষগুলো এই আন্দোলনের সরাসরি রাজপথে নেমেছে, যেই মানুষগুলো জীবনের যে মায়া, সেই মায়াকে এক পাশে রেখে পরিবারের মানুষগুলোর প্রতি তার যে মায়া, ভালোবাসা, দায়বদ্ধতা, সেগুলোকে এক পাশে রেখে ওই 18 জুলাই বলি, 19 জুলাই বলি, 3 তারিখ, 3 অগস্ট, 4 অগস্ট, 5 অগস্ট, যেই মানুষগুলো জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে, তারা যেভাবে এই স্পিরিটটাকে ধারণ করে, তারা যেভাবে রক্তাক্ত লাশগুলো চোখের সামনে দেখেছে, আমার যারা উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা এখন রয়েছেন তারা সেভাবে দেখেনি। হয়তো তাদের অনেকে সেই সময় আসলে দেশেও ছিল না, সেই জন্য তারা এই যে এত বড় একটি বিপ্লব হয়ে গিয়েছে, অভ্যুত্থান হয়ে গিয়েছে, এটিকে তারা যেইভাবে আসলে নিজেদের করে ওন করে নেওয়া দরকার, যে স্পিরিটকে সামনে রেখে যেভাবে ছুটে বেরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে এই কাজগুলো করা দরকার, সেই স্পিরিটটা আমরা তাদের মধ্যে ওইভাবে দেখতে পাই না। ঠিক এই কারণে আপনি দেখবেন, আপনারা তো অনেক জায়গা থেকে আমরা এই কথাটি শুনছি যে সমন্বয়করা সবাইকে বসেছে। নো, এটা কখনো হতেই পারে না। উপদেষ্টা বসানো তো সমন্বয়কদের, এখনকার সমন্বয়কদের এই কাজ না, বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি কোনো উপদেষ্টা যদি তাদের জায়গা থেকে তাদের যে কাজগুলো করা দরকার, যে স্পিরিটকে ধারণ করে করা দরকার, যে স্পিড নিয়ে করা দরকার, ওই কাজগুলো যদি তারা না করে থাকে, আমরা তাদের বিরুদ্ধে রাস্তায় নামছি, আমরা তাদের বিরুদ্ধে যতটা তীর্যকভাবে সমালোচনা করা দরকার সেটি আমাদের জায়গা থেকে আমরা করছি, এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে তাদের যে প্রত্যাশাটি তাদের কাছে আমাদের রয়েছে সেটি পূরণ করা থেকে তারা একটি দূরত্বে রয়েছে আসলে এখন পর্যন্ত। ছাত্র মনোনয়কদের মধ্যে এমন কথা এসেছে বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা মানি না, আপনার কাছে কি মনে হয়? না, এটা যদি কেউ না মানে, না মানতে পারে, আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্যটা হলো কি, ওনারা যখন কথাটা বলেন, যখন মনে করেন আপনি 71, 72, 73, 74, 75 পর্যন্ত যখন বিশ্লেষণ করেন, আমার মাঝে মাঝে আমার এটা আগ্রহ, জানার খুব আগ্রহ, আমি সার্জিসের কাছে এটা জানতে চাচ্ছি ওনাদের সোর্সটা কি, ওনারা এটা কোথার থেকে জানেন। 72-এ তো সার্জিসের জন্ম হয় নাই, উনি তো তখন দেখেন না ওই সময় কি হয়েছে, তো ওনারা জানেন কোত্থেকে? ওনারা জানেন ইতিহাস থেকে। ইতিহাসটা তো কোনো কোনো মানুষ লেখে। বাংলাদেশে এই মুহূর্তে 2-3 ধরনের ইতিহাস পাওয়া যায়, যার যার ন্যারেটিভ তার মতো করে তারা ব্যাখ্যা করেন। তো ওনারা তো কোনো কোনো বই পড়ে জেনেছেন, যে বইটা পড়েছেন ওই বইটা তো কোনো কোনো মানুষ লিখেছে। তো ওই মানুষটাকে জাস্ট একবার ভাবেন, ওই মানুষটা কে? ওই মানুষটা তো কোনো কোনো পলিটিক্যাল পার্টি করেন, অথবা কোনো কোনো রাজনৈতিক দর্শনের সঙ্গে ওনার এক ধরনের অ্যাফিলিয়েশন আছে। একবার ভাবুন জিনিসটা। তো এইভাবে আমার কাছে মনে হয় শেখ হাসিনা আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন। আবার শেখ হাসিনার এগেনস্টে যারা ছিল, অন্য যারা পলিটিক্যাল, বিএনপিও স্বাধীনতা যুদ্ধের আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। জামাতে ইসলাম তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু তাদেরও কিন্তু আলাদা একটা ন্যারেটিভ আছে। আপনি জানেন, গোলাম আজমের একটা বই আছে, বইয়ের নাম হলো সোনার বাংলা। উনি সোনার বাংলা মানে বই লিখেছেন যে লোকটাকে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন অফিসিয়ালি। তো এখন যার যার ন্যারেটিভ কিন্তু তার কাছে, এবং তাদের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ যখন আসে, আমি ক্ষমা চাওয়ার প্রসঙ্গে আমি আরো অনেক পরে যাচ্ছি, ওটা ওই প্রসঙ্গটা খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু আমার কথা হলো যার যার ন্যারেটিভ তো অস্বীকার করছেন যে সেই সময় তাদের প্রমাণ দিতে হবে যে সেই সময় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন বা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, সেটির প্রমাণ তাদের দিতে হবে। প্রমাণ দেবে? আমি তো নিজের ওই সময়ের পত্রিকা দেখেন আপনি, আমি ইতিহাস দেখি, আমি কারো লেখা ইতিহাস আমি দেখতে যাচ্ছি না। আপনি ওই সময়ের পত্রিকাগুলি দেখেন, গোলাম আজম সাহেব তার দলবল নিয়ে, আব্বাস আলী খান, গোলাম আজম এরা ইয়ের সঙ্গে, নিয়াজের সঙ্গে বসে মিটিং করতেছে, এবং মিটিং করে বলতেছে যে পাকিস্তানি বাহিনীকে সব ধরনের তারা সহযোগিতা করবে। দ্যাট ওয়াজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন। আমি একটা কথা বলি আপনাকে, ওটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, কিন্তু ওই সিদ্ধান্তর আলোকে রাজাকার বাহিনী গড়ে উঠেছিল। সেটা আমি কিন্তু ওই ঝামেলায় যাচ্ছি না। আমার কথা হলো কি, যার যার সিদ্ধান্ত তখন তারা নিচ্ছেন সময়ের প্রেক্ষিতে, ওই সময় বুঝে নিয়েছেন।
তারপরে কিন্তু আবার যার যার মতো করে পরিবর্তিত পরিস্থিতি যখন পাকিস্তান আর থাকলো না, বাংলাদেশ হয়ে গেল, যার যার মতো করে এটা ব্যাখ্যা করেছেন। আমার এই ব্যাখ্যাগুলি নিয়ে কোনো সমস্যা নাই, যে যেভাবে ভাবতেই পারে, এই কোনোটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার প্রশ্নটা হলো যে যখন আমরা বঙ্গবন্ধুকে বিচার করব, যখন আমরা শেখ মুজিবকে বিচার করব, শেখ মুজিব কিন্তু বঙ্গবন্ধু এটা কিন্তু হয়েছে স্বাধীনতার আগে, জি ওনাকে স্বাধীনতার আগেই এই খেতাবটা দেওয়া হয়েছে। আমি কোনো খেতাবের পক্ষে না ভাই, একজন লোক তার বাপ মায়ের একটা নাম রাখছে, ওর সঙ্গে একটা উপাধি যোগ করতে হবে কেন, আমি এটার পক্ষে না। কিন্তু দিয়েছে বাংলাদেশ, ভালোবেসে দিয়েছে, দায় দিয়েছে। 24শে মার্চ পর্যন্ত ওনার ভূমিকা, যেটা সার্জিস বললো, এটা হলো বিতর্কের ঊর্ধ্বে, আমি অস্বীকার করি না। 25শে মার্চ, হ্যাঁ আমি মনে করি, আমি যতটুকু পড়েছি এবং তখন আমি তখন ছোট, কিন্তু বুঝি, তখন আমি বুঝি 25শে মার্চ অনেকে বলে যে উনি কি ওয়ালেসি কি না কি করছেন, আমি এগুলি বিশ্বাস করি না। এবং বরঞ্চ আমি তাজউদ্দিন আহমেদের মেয়ের যে ভাষ্যটা, এটাকে আমি মনে করি যে সঠিক না হতে পারে, যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে যাননি ভাই। উনি কেন যাবেন? উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট পেয়েছিলেন। উনার স্বাধীনতা ঘোষণা করতে হবে কেন? উনি করেন নাই, এটাই সত্য। যারা এখন বলে উনি স্বাধীনতা ঘোষণা করছেন, এটা ঠিক না, আমি মনে করি না। আবার আমারও ভুল হইতে পারে, কিন্তু আমি মনে করি না। কিন্তু এসব সত্য মানলেও তারপরে উনি দেশে, মানে উনি অত্যন্ত ব্যর্থ একজন শাসক ছিলেন, অত্যন্ত ব্যর্থ। কারণ তখন আমি জানি 74-এর দুর্ভিক্ষ, আমি নিজে আমার অভিজ্ঞতা আছে, আমি তখন জ্ঞান আছে আমার, তখন আমি ক্লাস 8-এ পড়ি 74 সালে। কাজে আমি না খেয়ে দেখছি, আমি আটার যাও খাইছি ভাই, আমি নিজে খেয়েছি। আটার যাও বুঝেন, ওই যেটাতে পোস্টার লাগায়, আটা গুলা, ওইটা আমি খেয়েছি, ওইটা খেয়ে আমার জীবন ধারণ করেছি, আমি জানি এগুলো। কিন্তু এই সমস্ত অপকর্ম, সমস্ত অযোগ্যতা সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক হলো শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ।